জসমিন দেশে যদাচার, হারিয়ে যাওয়া প্রবাদ বলা যায়। আমরা আজও এটি ব্যবহার করি, কিন্তু এটির রূপ খানিকটা বদলে ফেলেছি। আমরা বলি যেমন দেশ তেমন বেশ। আর খুব প্রচলন আছে এর একটি ইংরাজি ভার্সন, হোয়েন ইন রোম ডু অ্যাজ রোমান্স ডু। তো এই ইংরাজি ভার্সনটা নিয়ে একটা মজার গল্প আছে, বলে ফেলি। 4th শতকে খ্রিস্ট ধর্ম তখনও তেমন প্রচার প্রসার লাভ করেনি। সেই সময়ের কথা। রোম সেই সময় সংস্কৃতি জগতের উন্নত জায়গা। খ্রিস্ট ধর্ম ধীরে ধীরে প্রচার প্রসার পাচ্ছে। সেন্ট মনিকা এবং তার পুত্র সেন্ট অগাস্টিন, তারা ঠিক করলেন রোমে ভ্রমণে যাবেন। কিন্তু তারা খবর পেলেন যে রোমে প্রাচীন প্রথা অনুসারে শনিবারে উপবাস করেন। সেখানের খ্রিস্ট ধর্মের লোকেরাও শনিবারে উপবাস করেন। কিন্তু মিলান শহরে তো তেমন নিয়ম নেই। তো কি করা উচিত? রোমে গিয়ে কি শনিবারে উপবাস করা উচিত? জানার জন্যে সেন্ট অ্যাম্ব্রোসের কাছে গেলেন তারা। সেন্ট অ্যাম্ব্রোস, তিনি বরিষ্ঠ, উপদেশ চাইতে গেলেন। তিনি জবাব দিলেন যে আমি মিলানে থাকি যখন, তখন আমি শনিবারে উপবাস করি না, কিন্তু রোমে গেলে আমি শনিবারে উপবাস করি। যখন তোমরা রোমে যাবে তখন রোমানদের মতোই আচরণ করো। এখান থেকে এই ইংরাজি প্রবাদটির সূত্রপাত, ইংরাজি প্রবাদটির শুরু। তো একই প্রবাদ আমরা ব্যবহার করি জসমিন দেশে যদাচার, অর্থাৎ যেমন দেশ তেমন বেশ। তুলনামূলক কিছু শ্লোক যাচাই করে আমার যে উপলব্ধি হলো যে এই জসমিন দেশে যদাচার, এটা যেন একটা বিরোধিতা করে এই শ্লোক লেখা হয়েছে। আজকের দিনে মনু সংহিতাকে অনেকেই বিরোধিতা করেন, গালাগাল দেন। তো মনু সংহিতা জন্মলগ্ন থেকেই এর বিরোধিতা হয়েছে। মনু সংহিতারও রচনা মোটামুটি ওই গুপ্ত যুগে, ওই সময়ই। মনু সংহিতার একটি শ্লোকে বলা হচ্ছে, সরস্বতী এবং দৃষাদ্বতী এই দুই নদীর মধ্যবর্তী ভূভাগকে বলা হয় ব্রহ্মাবর্ত। এইটি সর্বশ্রেষ্ঠ ভূমি, এইটি দেবভূমি। এখানের ব্রাহ্মণরা যেরকম আচরণ করেন সেইটি সদাচার। এর পরবর্তীতে তিনি আবার বলছেন যে এই দেশ ছেড়ে ব্রাহ্মণদের যাওয়া উচিত নয়, এবং গেলে তার জন্য প্রায়শ্চিত্তের বিধান আছে রীতিমতো। মনু সংহিতা ব্রাহ্মণদের আচার ব্যবহারে এতটাই কঠোর। সুতরাং এর বিরোধিতা তখনই শুরু হয়েছিল। এবং কালের কি কুটিল গতি! এই মনু সংহিতার ভাষ্য যদি আপনারা পড়েন, খুব সম্ভবত আপনারা মেধাতিথি ভাষ্য পড়বেন। মনু সংহিতার বঙ্গানুবাদ যদি দেখেন, সেখানেও তাই পাবেন, মেধাতিথি ভাষ্য এটা লেখা থাকে। এখন মেধাতিথির প্রসঙ্গ কেন আসছে সেটা বলি, যে সুদূর অতীতে ওই সরস্বতী এবং দৃষাদ্বতী মধ্যবর্তী ভূভাগ থেকে 5 জনা ব্রাহ্মণ বঙ্গদেশে এসেছিলেন যজ্ঞ কর্ম করতে, যাদের বংশধররা আজকে বাংলার ব্রাহ্মণেরা। আমি পদবীর ইতিহাসে বিস্তারিত বলেছি। সেই 5 জনা ব্রাহ্মণ যারা এলেন, তাদের উপরেও ওই মনু সংহিতার ওই নিয়ম লাগু হলো এবং তারা পতিত হলেন। তারা যখন যজ্ঞ করে ফিরে গেলেন, বলা হয় তাদের প্রায়শ্চিত্ত করার জন্য বলা হয়েছিল, কিন্তু তারা প্রায়শ্চিত্তে রাজি হননি। ফলে তারা আর সেই দেশে ফিরে যেতে পারেননি, এই বঙ্গদেশে রয়ে গেলেন। অর্থাৎ বঙ্গদেশে যে ব্রাহ্মণরা আছেন, তারা সেদিন, তাদের পূর্বপুরুষরা সেদিন থাকতে বাধ্য হয়েছিলেন। এবং যে 5 জন ব্রাহ্মণ এসেছিলেন, তাদের দলপতি কে ছিল জানেন? তাদের দলপতির নাম ছিল শ্রীহর্ষ, যার
বংশধরেরা আজকে মুখুজ্জে পদবী ব্যবহার করেন। সেই শ্রীহর্ষ তিনি হচ্ছেন ওই মনুসংহিতার ভাষ্যকার মেধাতিথির পুত্র। সেই মেধাতিথি যিনি মনুসংহিতার ভাষ্য রচনা করলেন যে এই ব্রহ্মাবর্তের বাইরে গেলে ব্রাহ্মণরা পতিত হবে, সেই নিয়মে তার সন্তান পতিত হয়েছিলেন। যাই হোক, এখন মনুসংহিতার পাশাপাশি বৌধায়ন সূত্র রচিত হয়েছিল। মহর্ষি বৌধায়ন, যিনি একাধারে বৈজ্ঞানিক এবং একাধারে ঋষি। আমরা যে পিথাগোরাসের থিওরি পড়ি, এটা আসলে বৌধায়নের তত্ত্ব, এবং আরও অনেক গাণিতিক সমীকরণের জনক এই মহর্ষি বৌধায়ন। তিনি ধর্মশাস্ত্র নীতিশাস্ত্র সম্পর্কে যে সমস্ত জ্ঞান দিয়েছেন সেগুলি বৌধায়ন সূত্র নামে সংকলিত পাওয়া যায়। এই বৌধায়ন সূত্র মনুসংহিতার মতো কঠোর নয়। তিনি বিভিন্ন দেশের বিভিন্ন আচার, ব্রাহ্মণদের আচারের যে পার্থক্য আছে সেগুলো তিনি বলে গেছেন। এখন মনুসংহিতা কি বলছে? মনুসংহিতায় বলা হচ্ছে তস্মিন দেশে যদাচার, অর্থাৎ সেই দেশে যেরকম আচার, অর্থাৎ ব্রহ্মাবর্ত দেশে যেরকম আচার, তস্মিন দেশে যদাচার, সেইটি হচ্ছে সদাচার। এর পরবর্তীতে যেন এরই বিরোধিতা করে বলা হলো, বৌধায়ন সূত্রের সাহায্য নিয়ে বলা হলো, যস্মিন দেশে যদাচার পারম্পর্য বিধীয়তে, অর্থাৎ যেরকম দেশে যে আচার সেটাই হচ্ছে বিধি, সেটাই হচ্ছে নিয়ম, সেটাই হচ্ছে সদাচার। এখন বলি, এই সম্পূর্ণ শ্লোকটি শোনাই। সম্পূর্ণ শ্লোকটি খুবই মজার, হয়তো কিছু ক্ষেত্রে কারো আঘাত লাগতে পারে, কিন্তু যা পেয়েছি আমি তাই আপনাদের শোনাচ্ছি। সেখানে বলা হচ্ছে, ন দোষ মগধে মধ্যে অন্যে জন কলিঙ্গকে ঔড্রে ভাতৃবধূ ভোগে গৌড়ে মৎস্য ভোজনে দুহিতার মাতুলস্যপি বিবাহে দ্রাবিড়ে তথা যস্মিন দেশে যদাচার পারম্পর্যং বিধীয়তে। শ্লোকটির অর্থ পরিষ্কার করে বলি, ন দোষ মগধে মধ্যে, অর্থাৎ মগধে মানে আজকের বিহার, একদা ভারতবর্ষের অর্থনীতির কেন্দ্রভূমি ছিল মগধ, শাসনের কেন্দ্রভূমি ছিল মগধ, ভারতের রাজধানী ছিল মগধ। সেখানে ন দোষ মগধে মধ্যে, সেখানে মদ্যপানে দোষ নেই, অর্থাৎ মদ্যপান মগধের সংস্কৃতির অঙ্গ হয়ে গিয়েছিল। এখানে দেখুন কালের কি বিচিত্র নিয়ম। সেই মগধ আজকের বিহার, যেখানে কঠোরভাবে মদ্যপান নিষিদ্ধ। যাক, সে রাজ্যের ব্যাপার। পরে বলা হচ্ছে অন্যে জনৌ কলিঙ্গকে, অর্থাৎ কিনা কলিঙ্গে অন্নাচার এবং যৌনাচারে কোনো ভেদাভেদ নেই, দোষ নেই। অর্থাৎ সেই সময়ের কলিঙ্গ, কলিঙ্গ কোনটি? কলিঙ্গ হচ্ছে আজকের যে উড়িষ্যা রাজ্য, তার তিনটে ভাগ আছে। একটা কলিঙ্গ, একটা উৎকল, আর একটা ওড়িশা। তো সমুদ্র তীরবর্তী এলাকা হচ্ছে কলিঙ্গ। কলিঙ্গ যুদ্ধ, সেই বিখ্যাত অশোকের সময়ের কলিঙ্গ যুদ্ধ হয়েছিল আজকের দিনে মোটামুটি ভুবনেশ্বরের কাছাকাছি ধৌলি বলে একটি জায়গা। তো সেখানে অন্নাচার এবং যৌনাচার অবাধ, মানে ব্রাহ্মণরা যে ওর কাছে খায় না, ওর জলস্পর্শ করে না, সেটা কলিঙ্গে ছিল না, এবং কলিঙ্গে সেই আচরণে দোষ নেই। এবং এর কারণ পরিষ্কার বোঝা যাচ্ছে যে অশোক পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্মের প্রভাবে এই জাতপাত ওখান থেকে চলে গিয়েছিল। আচ্ছা, পরের লাইনে বলা হচ্ছে
ওড্রে ভাতৃবধূ ভোগে, অর্থাৎ উড়িষ্যা দেশে ভাতৃবধূ এবং দেবরের মধ্যে সম্পর্ক অনাচার হিসাবে ধরা হয় না। এই প্রথা নিশ্চয়ই আজকের সমাজে নেই, থাকলেও তা প্রকাশ্য হবে না, সেটি নিয়ে আলোচনাও করতে চাই না। কিন্তু এরপরে যেটা বলা হচ্ছে, গৌড়ে মৎস্য ভোজনে, গৌড় দেশে মৎস্য ভোজনে দোষ নেই, গৌড় দেশে ব্রাহ্মণরা মাছ খায় চিরকাল। এরপরে কি বলা হচ্ছে, দুহিতুর মাতুলেশ্বপি বিবাহে দ্রাবিড়ে তথা, অর্থাৎ মাতুলের দুহিতা, মামার মেয়েকে বিয়ে করা দ্রাবিড় দেশে অনাচার নয়। মহর্ষি বৌধায়ন পর্যন্ত এটি লিখে গেছেন যে দ্রাবিড় দেশে মাতুল কন্যা বিবাহের প্রচলন রয়েছে। এই জসমিন দেশে যদাচরের এই শ্লোকে বলা হচ্ছে যে দ্রাবিড় দেশে মাতুল কন্যা বিবাহে দোষ নেই। আজও সেখানে ব্রাহ্মণেরা বা হিন্দু ধর্মের অন্যান্য সম্প্রদায় মাতুল কন্যা বিবাহ করে, এবং হিন্দু ম্যারেজ অ্যাক্ট সেখানেও এইটি ব্যতিক্রম হিসাবে গ্রহণ করা হয়েছে এই জসমিন দেশে যদাচরের বিধি অনুসারে। সবশেষে বলা হচ্ছে, জসমিন দেশে যদাচার পারম্পর্য বিধিয়তে, অর্থাৎ যে দেশের যেমন আচরণ পরম্পরাগতভাবে চলে আসছে সেখানে সেটি বিধান। দেখুন শাস্ত্র কিভাবে পরিবর্তন হয় ধীরে ধীরে। মনুসংহিতায় বলা হলো তস্মিন দেশে যদাচার, সেই দেশে যেটা আচার সেইটি সদাচার। এর বিরোধিতা হয়ে গেল, না, জসমিন দেশে যদাচার সেটাই হচ্ছে সদাচার, এবং তাতে ঢুকে গেল গৌড় দেশে মৎস্য ভোজনের দোষ নেই। এরপরে পরবর্তীতে আরও বিধান এলো, বলা হচ্ছে ইল্লিশ খল্লিশশ্চৈব ভেটকি মুদ্গুর চৈব রোহিত মৎস্য রাজেন্দ্র পঞ্চ মৎস্য নিরামিষা। কি মজার শ্লোক, কি মজার অর্থ! বলা হচ্ছে ইলিশ, খলসে, ভেটকি, মাগুর এবং রোহিত মৎস্য রাজেন্দ্র মানে মাছের রাজা রুই, এই 5টি মাছ নিরামিষ। অর্থাৎ ব্রাহ্মণদের মৎস্য ভোজনের দোষ নেই বলেই ক্ষান্ত থাকলো না শ্লোককর্তারা, বিধিকর্তারা আরও একটি শ্লোক রচনা করে ফেললেন যে এই 5টি মাছ একেবারে নিরামিষ। ব্রাহ্মণরা নিরামিষ আহার করে থাকেন, তাদের জন্য 5টি মাছকে নিরামিষ মাছ হিসাবে তকমা দেওয়া হলো। সবশেষে বলি, এই জসমিন দেশে যদাচার এই সম্পূর্ণ শ্লোকটি এটি আমি পেলাম হচ্ছে তেলেগু প্রবাদ সংগ্রহের একটি বই থেকে, যেখানে তেলেগু প্রবাদের সঙ্গে কিছু সংস্কৃত প্রবাদও পাওয়া গেছে। এবং এই বইটি 1868 সালে প্রকাশিত। সংকলক হচ্ছেন W.M. কার। এই বইটি খুঁজে বের করা, এই দুরূহ কাজটি আমার জন্য করে দিয়েছে আমার বন্ধু প্রতিম, ভাতৃপ্রতিম পিনাকি বিশ্বাস। এমনিতে খুব দুষ্টু বুদ্ধি মাথায় ঘোরাফেরা করে ওর, কিন্তু এক মনোযোগী পাঠক, প্রচুর পড়াশোনা করে এবং সেই সঙ্গে গবেষণা করে, একজন বিশিষ্ট বিদ্যোৎসাহী। তার লেখা বেশ কিছু বই আছে, এবং একটি বই, তার প্রথম বই যেটি 2012 সালে প্রকাশিত হয়েছিল, সেই সব শহীদেরা, যেটি সে ইন্টারনেটে বিনামূল্যে আপলোড করে দিয়েছে। আপনারা উইকিমিডিয়া কমন এখানে পেয়ে যাবেন, ডাউনলোড করে পড়তে পারেন। এছাড়া তার গবেষণার আরও ফসল রয়েছে, কলিকাতার মদ্যপান সেকাল একাল, রয়েছে বাংলার ডাকাতে কালী, এবং আরেকটা কথা না বলেই নয়, এই অশ্লীলতা এর কোনো সংজ্ঞা হয় না। যুগ এবং কালে আজ যা অশ্লীল,
আগামীকাল তা শ্লীল হয়ে যেতে পারে। একটি বই তার লেখা জ্ঞানাদার ডায়েরি থেকে, একেবারে নিছক মজা করে লেখা, কিন্তু হয়তো অনেকের মনে হবে যে এ ভাষা অশ্লীল। হয়তো আজ থেকে ভবিষ্যৎ প্রজন্ম, সেই প্রজন্মে হয়তো এই অশ্লীলতা কেটে যেতে পারে। তারা বলবে যে এ অত্যন্ত সুললিত রচনা। দেখতে পারেন পড়ে, জ্ঞানাদার ডায়েরি থেকে। সকলে ভালো থাকবেন। আসবো পরবর্তী ভিডিও নিয়ে।